কমলপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে দুকুলে কেউ ছিল না। বুড়ি বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করে যা পেত তাই দিয়ে কোন রকমের সংসার চলত। কিছুদিন হলো বুড়ির বাড়ির হাঁস মুরগি সহ আরো অনেক জিনিস চুরি হতে লাগলো। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হচ্ছে! প্রতিদিনই আমার বাড়ি থেকে একটা না একটা জিনিস চুরি হয়ে যাচ্ছে। কে চুরি করছে এসব? আমি কি দিয়ে সংসার চালাবো? ও বুড়িমা, এমন হাত পা ছেড়ে কাঁদছো কেন? রোজ রোজ আমার হাঁস মুরগি বাড়ির জিনিসপাতি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমার বাড়িতে চুরি করে আমি সংসার চালাবো কি করে বলতো? তাও তো কথা ঠিক, রাতে না ঘুমিয়ে বাড়ি পাহারা দাও গো বুড়িমা, তাহলে দেখবে তোমার বাড়ি থেকে আর কিচ্ছু চুরি হবে না। বয়স হয়েছে, এখন কি আর রাত জাগতে পারি? তাছাড়া ভালো করে তো চোখেও দেখতে পাই না। তাহলে আর কি করা? ও, আমি যে জন্য এসেছিলাম, জমিদার মশাই খবর পাঠিয়েছে তোমার ঘরের সব থেকে বড় মুরগিটা সে কিনবে। সকাল সকাল দিয়ে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ, একটু পরে আমি জমিদারকে দিয়ে আসবো, না হলে এগুলো চুরি হতে বেশি সময় লাগবে না। নে খা, নে, আমি তোদের এত কষ্ট করে মানুষ করেছি, আর কে রোজ রোজ এসে আমার হাঁস মুরগিগুলো চুরি করছে? কে করেছে আটকাবো এই চুরি? এমন হতে থাকলে তো এক সময় আমি না খেয়ে মরে যাব। বুড়ি কিছু সময় দুঃখ করে মুরগির খামার থেকে সব থেকে বড় মোরগটা ধরে বলে, তুই আমার অনেক শখের একটা মোরগ, তোকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতাম, কিন্তু রাখতে পারবো না। তোকেও যদি চোরে এসে চুরি করে নিয়ে যায়, চল তার চেয়ে তোকে জমিদারের কাছে বিক্রি করে দিয়ে আসি। কিছু টাকা পেলে তাই দিয়ে আমার কদিন চলে যাবে। বুড়ি মোরগ বিক্রি করে ফেরার সময় রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আহারে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কুকুরটিকে এইভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই, সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরের বাচ্চাটিকে সাথে করে বাড়ি নিয়ে এলো। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুললো। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না, আমি তোকে কিছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না, আমি নিজেই তো খেতে পাই না, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির একথা শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আর বুঝি বাঁচবো না, মাথার ভেতরটায় খুব জ্বালা করে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই, আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আজ মনে হয় বাঁচবই না। কিছু সময় পর বুড়ি প্রচন্ড জ্বরে জ্ঞান হারালো। এদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হচ্ছে জ্বরের ঘরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি এনে বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি তোমার মাথায় পানি দিয়েছি।
তুই তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাবার জায়গা নেই, দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেবো বলতো বাছা? আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস, তারপরেও যে একদিনে আমার বেশ মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্য আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাকে যখন কোনো সন্তান দেয়নি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই লালি, আজ থেকে তুই আমার লালি। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, শোনো তাহলে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে গাছের নিচে ধ্যানে বসা ছিল একটা সন্ন্যাসী। হঠাৎ করে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কুকুরটি আশপাশ তাকিয়ে কাউকে না পেয়ে সন্ন্যাসীর পাশে পড়ে থাকা এক টুকরো কাপড় মুখে নিয়ে দৌড় দিল পাশে থাকা একটা পুকুরে। পুকুরে নেমে কাপড়টি ভিজিয়ে এনে সন্ন্যাসীর মুখে পানি ছিটা দিতে তার জ্ঞান ফিরল। কে আমার প্রাণ রক্ষা করলো? তুই তুই আমার প্রাণ রক্ষা করলি। এই জন্যই হয়তোবা তোর কুকুর জাতিটাকে বিশ্বস্ত প্রাণী বলা হয়েছে। এই রাস্তা দিয়ে কত মানুষ এলো গেল, কত জনের কাছে পানি চাইলাম, কেউ দিল না। আর তুই প্রাণী হয়েও আমার জীবন রক্ষা করলি। বল বল, তুই কি চাস? তুই যা চাস আমি তোকে তাই দেব। ও, তুই তো আবার কথা বলতে পারিস না। দাঁড়া, আমি তোর জবান খুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার অনেক দিনের শখ ছিল মানুষের মতো কথা বলার। আজ আমার সেই শখটা পূরণ হলো। এটা তো আমার নিজের ইচ্ছায় তোকে দান করলাম। এবার তোর কি ইচ্ছে বল, আমি তোকে তাই দেব। আমার জন্য এটাই অনেক। আমি এতেই অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। কুকুরটি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর দেখলো রাস্তার ধারে পুকুর পাড়ে কিছু বাচ্চারা খেলা করছে। বাচ্চারা, তোমরা পুকুরের কাছ থেকে সরে যাও। কেউ পানিতে পড়ে গেলে মারা যাবে। ওমা, ঋতু রাজু দেখ, কুকুরটি না কথা বলছে। এটা নিশ্চয়ই জাদুকরি কুকুর। আমাদের যদি জাদু করে। জোরে মা বাবাকে ডাক দে, না হলে কুকুরটি আমাদের মেরে ফেলবে। বাচ্চারা চিৎকার দিয়ে তাদের বাবা মাকে ডাকতে লাগলো। সাথে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। বাবা দেখো না, এই কুকুরটা কথা বলতে পারে। এটা নিশ্চয়ই কোনো জাদুকরি কুকুর। তাই তো ভয়ে তোমাদের ডেকেছি। আরে না না, আমি কোনো জাদুকরি কুকুর না। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো বাচ্চাদের ভালো কথা বললাম। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। সত্যি সত্যি তো দেখছি এ কুকুর মানুষের মতো কথা বলতে পারছে। একে মারো, না হলে আমাদের গ্রামে না জানি কি আপদ বিপদ ঘটে। না না, তোমরা আমাকে মেরো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, এবার বুঝলাম কেন তুই রাস্তার ধারে অমন করে পড়েছিলি। আজকাল মানুষের কি উপকার করতে আসে নাকি? আমরা মানুষেরা সঠিক জিনিসকে ভুল ভাবি সব সময়। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, চল দুজনে মিলে চারটি মুখে দি। সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কুকুরটি বুড়ির সমস্ত কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে বসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়ি চুরি করতে। অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি। আজ বুড়ির সব হাঁস মুরগি একসাথে এই বস্তা ভরে নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না।
চোর জানতো না বুড়ির বাড়িতে বুড়ির একটি কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে রাখতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়লো। অনেক জ্বালিয়েছিস আমার মাকে, আজ তোর আর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোর উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস। আরে বাবা রে, এই পাগল কুকুর আমাকে মেরে ফেললো রে। বাবা বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও বাবা, বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। কালু, তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস? হতচ্ছাড়া, তুই জানতিস না আমার দুকুলে কেউ নেই? তুই কোন মুখে আমার জিনিস চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটাই যেন আর চুরি না করতে পারে। আমার খুব ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা বেশ, এবারের মতো তোকে ছেড়ে দিলুম। আর জেনে রাখ, জীবনে কখনো চুরি করবি না। যা, এবার বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ রে, কদিন আগে গ্রামের সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি, আর আমার তো কেউ নেই। ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। লালি বাবা, তুই আছিস বলে আজ বড় বাচ্চা বেঁচে গেলাম, না হলে ওই কালো চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত। এরপর থেকে গ্রামের সবাই জানতো কথা বলা কুকুরটি বুড়ির সন্তান। এরপর বুড়ি তার কুকুর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কৃষ্ণপুর গ্রামে করিম নামের এক মাঝি ও তার ছেলে সুজন বসবাস করত। করিম মাঝির বয়স বেশি হয়ে যাওয়ায় সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শোন রে বাবা সুজন, আমার বয়স তো কম হলো না। আমি তো এখন আর নৌকা চালাতে পারি না ঠিকভাবে। আমার এই ভাগা নৌকাটা তোকে দিয়ে গেলাম, তুই এই নৌকা চালিয়ে ভালোভাবে থাকিস। আমি আবার শেষ বয়সে একটু তীর্থে যেতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তীর্থ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। না রে বাবা, আমি তীর্থ শেষ করে ওখানে সন্ন্যাসী হয়ে যাব। জীবনের শেষ সময়টুকু ধর্মে কর্মে মন দেব। তুই ভালোভাবে থাকিস, আমার জন্য চিন্তা করিস না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কেমন করে বাবা? তুমি ছাড়া যে আমার তিন কুলে আর কেউ নেই। তুমি আমাকে একা করে যেও না বাবা, আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো? বাবারে, সংসারে আমার যতটুকু কর্তব্য ছিল আমি সবটুকু পালন করেছি। আমি এখন নানান মজার মসজিদে গিয়ে ধর্মে মন দেব। কটা দিনই বা বাঁচব, খোদার কাছে আমি গিয়ে হাজির হব। আমাকে বাধা দিস না রে বাবা। আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে যেও। তবে বাবা, তোমার যখন ইচ্ছে করবে তখন তুমি ঘরে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে করিম মাঝি তার ছেলে সুজনকে রেখে তীর্থে চলে যায়। সুজন নদীতে যায় নৌকো চালানোর জন্য। সারাদিন নৌকো চালিয়ে রাতে খেতে এসে দেখে মনেই তো ছিল না, আজকে তো বাবা নেই। আজকে আর কে রান্না করবে? বাড়িতেও তো কিচ্ছু নেই। এখন কি খাবো? যাই, আমার কাছে কিছু টাকা আছে, ওটা দিয়ে খাবার কিনে আনি। এই বলে সুজন খাবার কিনতে দোকানে যায়। খাবার কিনে আসার সময় পথে একটা বুড়ির সাথে দেখা হয় তার। ও বাবা গো, আর পারছি নে বাপু। কত কষ্ট, কি যন্ত্রণা হচ্ছে। আপনার কি হয়েছে? আপনি কি অনেক অসুস্থ? হ্যাঁ রে বাবা, আমি ভীষণ অসুস্থ, কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই যে বুদ্ধি দেখাবো। খিদেও পেয়েছে অনেক। আমার কাছে তো কোনো টাকা নেই আপনাকে দেওয়ার মতো, কিন্তু আমার কাছে এই খাবারটুকু আছে। আপনি চাইলে খাবারটা খেতে পারেন। আচ্ছা দে রে বাবা,
এখন খেয়ে তো একটু জীবনটা বাঁচাই, কিন্তু আমি সবটা খেলে তুই কি খাবি বাবা? একদিন না খেলে আমার কিচ্ছু হবে না। তাছাড়া আমার বাবা বলতো খাবার দিলে পুণ্যি হয়। আচ্ছা নিন, আপনি খান, আমি তাহলে আজকে যাই। বিধাতা মঙ্গল করুক রে, বিধাতা তোর মঙ্গল করুক। এই বলে সুজন বাড়ি চলে যায়। খাবারটা তো বুড়িকে দিয়ে দিলাম, এখন তো আমার কাছে আর কিচ্ছু নেই খাওয়ার মতো। যাই ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার নৌকা চালাতে হবে। কালকেই ভুল আর করব না, কালকে খাবার কিনে নিয়ে বাড়িতে আসব। পরদিন সকালে সুজন নৌকো চালাতে নদীতে যায়। হঠাৎ তার নৌকো ফুটো হয়ে যায়। কি হলো? নৌকায় তো পানি উঠছে, নৌকাটা কানা হয়ে গেছে। এবার আমার কি হবে? নৌকাটা এমনিতে ভাঙা ছিল, এখন আবার ফুটো হয়ে গেল। আমার কাছে তো এখন টাকা নেই, আমি নৌকা সারাবো কি করে? এই বলে সুজন নদীর তীরে বসে খুব কাঁদতে থাকে। এমন সময় সেই বুড়িটা আসে। তুই সেই ছেলেটা না যে সেদিন রাতে আমায় খাবার দিয়ে সাহায্য করেছিলি? বুড়িমা, আমি সেই ছেলে। আচ্ছা, আজ আমায় একটু সাহায্য করবি? আমায় নদীর ওপারে একটু দিয়ে আয় না বাবা, কবিরাজ বাড়িতে যাব। আজকে তো আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমার নৌকাটা ফুটো হয়ে গেছে। নদীতে নিয়ে গেলে তো মাছ নদীতে ডুবে যাবে। সমস্যা নেই, তুই চল, কিছুই হবে না দেখিস। আমি বলছি তো, তুই চল। কি বলো বুড়িমা, তুমি যখন বলছো, আচ্ছা যাচ্ছি। যদি মাঝ নদীতে গিয়ে নৌকা ডুবে যায় তখন কি হবে বুড়িমা? কিছুই হবে না, তুই যা। তারপর সুজন বুড়িকে নিয়ে নদীর ওপারে গেল। বুড়িমা, কিভাবে সম্ভব? সত্যি তো নৌকাটা ডুবে গেল না? নৌকা তো ফুটো হয়ে গেছে, নৌকায় তো পানি ঢুকে যাওয়ার কথা। তোকে বলেছিলাম না কিচ্ছু হবে না, তুই এইভাবেই সবাইকে নিয়ে আসা যাওয়া করবি। কিন্তু একটা কথা, তুই কখনো এই নৌকোটা ঠিক করাতে পারবি না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আমি কখনো এই নৌকা ঠিক করব না। যাও তাহলে, কবিরাজ দেখিয়ে আসো, আমি যাই। রোশনি এসেছিল নদী থেকে পানি নিতে, কিন্তু নৌকোর স্রোতে কলসিটা পানিতে ভেসে গেল। তুমি বড্ড বেয়াক্কেলে মাছি তো, আসার আর সময় পেলে না, তোমার নৌকোর স্রোতে আমার কলসিটা যে ভেসে গেল। আমার আর কি দোষ? ঘাটে তো নৌকা ভিড়বেই, তুমিই বা কেন ঘাট থেকে পানি নিচ্ছ? পারে, আমাদের গ্রামের নদী, পানি নিতে কি তোমার অনুমতি নিতে হবে নাকি? তুমি কোন গায়ের মাছি? হ্যাঁ, তোমায় তো এখানে কখনো দেখিনি। কন্যার দেখছি সব মাছি চেনাশোনা। সব নয়, তবে হারান কাকার নৌকোয় আমার বাবা পারাপার করে, আর এই ঘাটে তো হারান কাকাই একমাত্র মাছি, কিন্তু তার তো বড্ড অসুখ। ও, তাহলে তোমাদের পারাপার হচ্ছে কেমন করে? অপেক্ষা করে, এখান দিয়ে কোনো নৌকো গেলে লোকে সেটাই লাফিয়ে ওঠে। তা এত খবর দিয়ে তোমার কি হবে শুনি? এ ঘাটে তো তাহলে আসতে হবে। তা তুমি কি এখানে প্রতিদিনই আসো? তা দিয়ে তোমার কাজ কি? বারে, তোমার কলসি ভাসিয়ে দিয়ে তোমার কত বড় সর্বনাশ করলাম, তার খেসারত দিতে হবে না? তুমি থাকো কোথায়? তোমার কথা শুনতে শুনতে আমার বেলা বয়ে যায়। বাবা এলে যে খেতে দিতে হবে। তুমি বড্ড বকো মাসি। রোশনি চলে যায়। সুজনও বাড়ি ফিরে আসে। এভাবে আর কতদিন চলবে? আমার হাতে তো কিছু টাকা হয়েছে, এবার নৌকাটা সারানো দরকার। নৌকাটা বড় করব, তাহলে বেশি মানুষজন উঠবে। এবার থেকে 2 টাকার বদলে 5 টাকা ভাড়া নেব। আমার নতুন নৌকায় বেশি ভাড়া, আর সবাই তো উঠতে বাধ্য হবে, কারণ আমি ছাড়া তো আর কেউ নৌকা চালায় না। তারপর সুজন নৌকোটা সারিয়ে নতুন নৌকা নেয়। তারপর সে মানুষ পারাপারের জন্য 2 টাকার বদলে 5 টাকা নিত। সে 5 টাকার নৌকো ভাড়া নেওয়ার ফলে সবার যাতায়াত কষ্টসাধ্য হয়ে যায়। বাবা, ঘরে তো খাওয়ার কিছু নেই, তুমি বাজার করে আনোনি, রান্না করব কি?
আসলে মা, তুই তো জানিস আমার অল্প আয়। এদিকে নৌকার ভাড়া বাড়িয়ে দেওয়ায় 2 টাকার ভাড়া 5 টাকা হওয়ায় আমার কাছে বাড়তি কোনো টাকা ছিল না। এজন্য আমি বাজার করতে পারিনি। আচ্ছা বাবা, সমস্যা হবে না, আমি চালিয়ে নেব ক্ষণ। কিন্তু কাল কাল কেমন করে চলবে? আমাদের মনে হয় না খেয়েই কাটাতে হবে। দুঃখ পেও না বাবা, রাখে আল্লাহ তো মারে কে, কিন্তু নৌকোর ভাড়া এত বাড়লো কেন? তার আমি কি জানি, যার নৌকা ভাড়া তো সেই ঠিক করে। তা বলে গরিবের গলা কেটে নেবে? এ কেমন মানুষ? এমন সময় ওই বুড়ি মহিলা কৃষকটির বাড়িতে গেল কিছু খাবার চাওয়ার জন্য। মারে, তোদের বাড়িতে কি কিছু খাবার হবে রে মা? বুড়িমা, আমরা তো নিজেরাই কিছু খেতে পারিনি, আমাদের বাড়িতে যে কোনো খাবার নেই বুড়িমা। তোমাকে কি খেতে দিই বলো তো? আমি দুঃখিত বুড়িমা, তোমাকে যে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বুড়িমা, আসলে আমার স্বল্প আয়। কাজ শেষে নৌকার ভাড়া দিয়ে যে টাকা বেঁচে থাকতো তা দিয়ে কোনো মতে সংসার চলছিল। এখন নৌকার ভাড়া 2 টাকা থেকে 5 টাকা করে দিয়েছে। কাজে যাওয়া ছেড়েই দিয়েছি। কি বাই করব, আর কেমন করেই বা সংসার চালাবো? কি বলিস? ওই মাসি ভাড়ার দাম বাড়িয়ে দিয়েছে? আমি এখনই দেখছি, থাক তোরা। তারপর বুড়ি তখনই সুজনের বাড়িতে যায়। কিরে, আমি তোকে নিষেধ করেছিলাম না ভাঙা নৌকো ঠিক করবি না? ঠিক করলে ভালো হবে না, আবার ভাড়ার দাম বাড়িয়ে দিয়েছিস। এবার দেখ কি হয়। এই বলে বুড়ি নৌকাটা ভেঙে দেয়। বুড়িমা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমার মনে ছিল না, আমি লোভের বশে নৌকা ঠিক করে দাম বাড়িয়ে দিয়েছি। আমি এমনটা আর করবো না, আমাকে মাফ করে দিন। তোকে আমি বারবার করে বলেছিলাম তুই ভাঙা নৌকোটা ঠিক করবি না। তোর কি ভাঙা নৌকো চালাতে কোনো সমস্যা হচ্ছিল? তুই তো বড় ভাঙা নৌকো দিয়ে অনেক বেশি আয় করেছিস, তারপরেও তুই লোভ করে ভাড়ার দাম বাড়িয়ে দিয়েছিস। তুই জানিস অনেক গরিব মানুষই নৌকো দিয়ে পারাপার হয়, তুই কিনা তাও এই কাজটা করলি। বুড়িমা, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি কখনো এমন করব না। আবার করলে তুমি আমাকে অনেক বড় শাস্তি দিও। এই নৌকাটাই আমার শেষ সম্বল, আমি আর কখনো লোভ করব না। তুমি আমার নৌকাটা ঠিক করে দাও। এইবারের মতো তোকে মাফ করে দিচ্ছি, এরপর এই ভুল করলে আমি কিন্তু তোকে আর মাফ করব না। তোর সব কিছু আমি শেষ করে দেব। ঠিক আছে বুড়িমা, আমি আর কখনোই ভুল করব না। তুমি আমাকে মাফ করে দাও, আমার নৌকাটা ঠিক করে দাও। আমি আগের মতো আবার 2 টাকায় সবাইকে যাতায়াত করব। তারপর বুড়ি সুজন মাঝির নৌকোটা ঠিক করে দেয়। সুজন আবারও আগের মতো সৎভাবে নৌকো চালাতে থাকে। কয়েকদিন পর, মা রোশনি, এই মাছগুলো নে মা, বেশ ঝাল ঝাল করে রাখবি। এতগুলো চুনো মাছ, বাহ, ভারী টাটকা তো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। বাড়িতে কেউ আছেন? আরে মাসি, তুমি কি মনে করে? এই নাও তোমার কলসি। মাঝি, তুমি এখানে? আমি ভাঙা নৌকার মাঝি হলেও মানুষটা তো খারাপ না চাচা। আমার কেউ নেই, যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন তাহলে খুব ভালো হতো। আরে কি বলছো তুমি? এ তো বেশ ভালো কথা। তুমি বসো বাবা, আজ রাতেই তোমাদের 4 হাত এক করে দেব। কিন্তু আপনার মেয়ে রাজি হবে কি সেটা তো জানলাম না। ওকে নিয়ে ভাবতে হবে না, দেখো না লজ্জায় ঘরে দৌড় দিল। তারপর সুজন আর রোশনি সুখে দিন কাটাতে লাগলো। সোনাতলি নামের এক গ্রামে একটি ছোট্ট কুটির রয়েছে। সেই কুটিরেই বাস করে এক মা ও মেয়ে। মেয়েটির নাম রূপা। রূপা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। রূপা ছোট থাকতেই তার বাবা হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই তার মা তাকে একা হাতে মানুষ করেছে আর তাদের সংসারটা ধরে রেখেছে। আর তাদের গরুর থেকে দুধ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু হঠাৎ ঝড়ের কারণে
তাদের জমির সমস্ত ফসল আর সবজি নষ্ট হয়ে যায়। এরপর একদিন সকালে মা, ও মা, মা তোমার মন খারাপ কেন? কি আর করবো রে মা, আমাদের ক্ষেতের সব ফসল যে নষ্ট হয়ে গেল। এখন আমরা কি করে আমাদের সংসার চালাবো? তুমি এত চিন্তা করো না তো মা, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করেই তো বেঁচে আছি রে মা। তোর বাবা মারা গেছে সেই 5 বছর হলো। তোর বাবা মারা যাওয়ার আগে আমাদের জন্য তো কিছুই রেখে যায়নি। আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি মা, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, তোকে স্কুলে পাঠিয়েছি। তুই মন দিয়ে লেখাপড়া কর মা। আচ্ছা ঠিক আছে মা, আমি মন দিয়ে লেখাপড়া করব। মা, আমাকে আমার সহপাঠীরা খেলার জন্য ডাকছে, আমি ওদের সাথে গিয়ে একটু খেলে আসি। আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যের আগেই বাসায় চলে আসিস, কেমন? আচ্ছা মা, আসি তাহলে। এরপর রূপা তার সহপাঠীদের সাথে খেলতে চলে যায়। অন্যদিকে রূপার মা তার বাড়ির গরুর থেকে দুধ দহন করে সেই দুধ বিক্রি করতে বাজারে চলে যায়। এরপর পথে মধ্যে, আরে রূপার মা, কোথায় চললে? এই তো চাচাজান, গরুর দুধ দহন করে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি। আপনি তো জানেনই চাচা, কদিন আগে যে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে আমাদের ক্ষেতের সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। এখন এই গরুর দুধটুকুই আমাদের সম্বল। এই গরুর দুধ বিক্রি করে আমাদের সংসার চলছে। গরুর দুধ বিক্রি করে আর ক টাকাই বা পাবে তুমি? আমাদের সংসারে তো শুধু আমি আর আমার মেয়ে, চলে যাবে কোনো একভাবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন চাচা, আল্লাহ যেন আমাদের দিকে একটু মুখ তুলে তাকায়। সবকিছুর মালিক তো আল্লাহ, তিনি চাইলে খুব দ্রুতই তোমার এই অবস্থার উন্নতি করে দেবেন। আচ্ছা চাচা, আসি তাহলে। এরপর রুমার মা বাজারে গিয়ে দুধ বিক্রি করে সেখান থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা দিয়ে বাজার করে বাড়িতে নিয়ে আসে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামে। তখন বিকেল গড়িয়ে যে সন্ধে নেমে এলো, মেয়েটা যে কই গেল? এখনো সে বাড়ি ফিরল না। দেখি তো মেয়েটা কোথায় গেল? রূপা, রূপা! এরপর রূপার মা চিৎকার করে রূপাকে চারদিক খুঁজতে লাগলো। এই তো মা, আমি চলে এসেছি। একটু না দেখতে পেলে কেন এমন করো তুমি? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছি? ও তুই বুঝবি না খুকি, চল বাড়ি ফিরে যাই। হ্যাঁ মা, চলো যাই। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে রূপা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু রূপার মায়ের ঘুম আসে না। সে চিন্তা করতে থাকে, এভাবে আর কতদিন চলবে। রূপার মা সংসারে অভাবের কারণে নিজে ঠিক মতো না খেয়ে যতটুকু পারে রূপাকে খাওয়ায়, নিজের কোনো যত্ন নেয় না সে। এভাবে কিছুদিন কেটে যাবার পর হঠাৎ একদিন, আমার শরীরটা যে আর চলছে না, এভাবে বসে থাকলে কি আর হবে? কত কাজ পড়ে আছে। রূপা তো এখনো অনেক ছোট, ওকে দিয়ে কি এত ভারী কাজ করাতে পারবো? চাই শরীর যতই খারাপ লাগুক না কেন, নিজের হাতেই কাজগুলো সেরে নেব। এরপর যত দিন যায়, রূপার মায়ের শরীর ততই খারাপ হতে শুরু করে। জিনিসপত্রের দাম আরো অনেক বেড়ে যায়। তাদের শেষ সম্বল ছিল শুধু গরুর দুধ দহন করে বাজারে বিক্রি করে কটা টাকা আয় করা। এরপর একদিন, তোমার কি কিছু হয়েছে মা? তোমাকে দেখতে এমন কেন লাগছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন কিছু খাওনি। তোমার শরীরটা কি খুব খারাপ মা? আমায় বলো। না রে মা, আমার আবার কি হবে? আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আসলে বয়স বেড়ে যাচ্ছে তো, তাই এমন হচ্ছে। যা, তুই গিয়ে পড়তে বসকে।
এরপর রাতে খেতে বসে, মা, আমাকে আর কটা ভাত দেবে? এইটুকু ভাত খেয়ে কি আর পেটের খিদে চায় মা? এই নে মা, তুই পেট ভরে খেয়ে নে। সব ভাত যদি আমায় দিয়ে দাও তাহলে তুমি খাবে কি মা? আমার জন্য চিন্তা করিস না, ছোটবেলায় কত না খেয়ে থেকেছি, তুই পেট পুরে খেয়ে নে মা। এরপর রূপা খাওয়া দাওয়া শেষ করে উঠে ঘুমোতে চলে যায়। সে লক্ষ্য করে তার মা সারা রাত ঘুমোতে পারে না। সারাদিন কাজ করার ফলে রাতে ব্যথা যন্ত্রণায় মা ছটফট করে, কিন্তু কখনো সে রূপাকে এই কথা জানায় না, এমনকি বুঝতেও দেয় না যে তার শরীরটা অনেক খারাপ। রূপাদের বাড়ির সেই গরুটির সঙ্গে তার খুব ভাব ছিল, অনেক ভালো বন্ধুত্ব ছিল তাদের। রূপা ঘাস কেটে এনে গরুকে খেতে দিত। এরপর একদিন হঠাৎ রূপার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন, মা, মা, কি হয়েছে তোমার? তুমি এত অসুস্থ, আমাকে বুঝতে দাওনি কেন মা? আমি আজকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা, চলো আমার সঙ্গে। ডাক্তারের কাছে গিয়ে কি হবে রে মা? অযথা টাকাগুলো খরচা হয়ে যাবে। এই টাকাগুলো থাকলে কয়েকদিন সংসারটা চালানো যাবে। আমি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। মা, তুমি যতই কিছু বলো না কেন, আজকে তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। চলো আমার সঙ্গে। এরপর রূপা জোর করে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং তার মায়ের সমস্ত অসুখের কথা ডাক্তারকে খুলে বলল। তখন, দেখো রূপা, তোমার মায়ের অবস্থা ভালো নয়। তোমার মা হয়তো সময় মতো খাওয়া দাওয়া করে না, আর তোমার মায়ের এমন একটি রোগ হয়েছে যার কারণে তোমার মায়ের মুখে কোনো রুচি নেই। কিন্তু বেঁচে থাকতে হলে তো খেতেই হবে, তাই না? আমি বলি কি, তুমি তোমার মাকে শুধু ঘি দিয়ে ভাত খাওয়াও, কেমন? কিন্তু ঘি কেনার মতো সামর্থ্য যে আমাদের নেই। ঘি কিনতে যে অনেক টাকা লাগবে, অত টাকা পাবো কোথায়? আমাদের বাড়িতে শুধু একটা গরু আছে। আমি বলি কি, তোমরা ওই গরুর দুধ সবটুকু বিক্রি না করে দিয়ে বাড়িতেই সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করো, তারপর সেই ঘি বাজারে বিক্রি করো। এতে করে দুধের যে দাম পেতে ঘি বিক্রি করলে তার থেকে অনেক গুণ বেশি টাকা পাবে। আর তোমার মাও ঘি দিয়ে পেট পুরে হয়তো একটু ভাত খেতে পারবে। আপনি কথাটা মন্দ বলেননি ডাক্তার সাহেব, আমি আজকেই বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করছি। এরপর তারা বাড়ি ফিরে আসে এবং সেই গরুর দুধ বহন করে অনেক পরিশ্রম করে। রূপা কখনো এতটা পরিশ্রমের কাজ করেনি, কারণ তার মা তাকে কখনো কাজ করতে দেয়নি। সব কাজ মা একা হাতেই করেছে। তুমি আর চিন্তা করো না তো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি মা। এই গরুর দুধ দহন করে তা দিয়ে ঘি তৈরি করে আমি সেই ঘি নিয়ে বাজারে বিক্রি করতে যাব। তুই কি পারবি এত কষ্ট করতে? কষ্ট কি জিনিস তা তো তোকে কখনো বুঝতে দিইনি। আর আজ দেখ, আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে, আমি চাইলেও আর কোনো কাজ করতে পারছি না। সব তোকেই সে করতে হচ্ছে। মা, তুমি তোমার শরীরের যত্ন নাও। আমি বাবা হারা হয়েছি, মাকে হারাতে চাই না মা। তুমি দেখো, এই গরুর ঘি বিক্রি করে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোর কথাই যেন সত্যি হয় রে মা। অনেক রাত হয়ে গেছে মা, তুমি এখন ঘুমিয়ে যাও তো। এরপর রূপা তার মাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে একা সারা রাত জেগে সেই গরুর দুধ থেকে ঘি তৈরি করে, কারণ এটাই ছিল তাদের শেষ সম্বল। আর সেই গরুর দুধ দহন করে সেই দুধ বিক্রি করে তাদের সংসার চলত বলে রূপা বা তার মা কেউই কখনো গরুর দুধ খেত না। তারা ভাবত, যদি নিজে না খেয়ে দুধটুকু রেখে দেয়া যায়, তাহলে সেই দুধ বিক্রি করে হয়তো যে টাকা পাওয়া যাবে তা দিয়ে আরো দুদিন সংসার চালানো যাবে। পরদিন সকালে, মা, ও মা, ঘুম থেকে ওঠো। দেখো মা, আমি কি সুন্দর ঘি বানিয়েছি।
কি সুন্দর সুঘ্রাণ হয়েছে দেখো। আমি এই ঘি বাজারে নিয়ে বিক্রি করতে যাবো। তবে যাবার আগে তুমি একটু ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নাও তো মা। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। দে মা, খেয়ে দেখি। এই যে মা, এই নাও। এরপর সে ঘি মাখানো ভাত দিয়ে রূপার মা ভাত খেলো। কতদিন পর যে সেইভাবে ভাত খেতে পেরেছে তার কোনো ঠিক নেই। মারে, আসলে মজার ঘি তৈরি করেছিস অনেক। এখন তুই বাজারে ঘি বিক্রি করতে পারবি তো? হ্যাঁ মা, আমি পারবো। তুমি বিশ্রাম করো, আমি এক্ষুনি এগুলো নিয়ে বাজারে যাই। এরপর রূপা ঘিগুলো নিয়ে আস্তে আস্তে বাজারের দিকে রওনা হলো। পথে মধ্যে রহিম দাদার সঙ্গে দেখা হলো তার। আরে রূপা মাঝে কোথায় যাচ্ছ? এখন তোমার মায়ের শরীর কেমন? জি দাদু, মায়ের শরীরটা একদম ভালো নয়। ডাক্তার সাহেব বলেছে মাকে ঘি মাখানো ভাত খাওয়াতে। আপনি জানেন তো, ঘি কেনার সামর্থ্য আমার নেই। আর আমাদের বাড়িতে আমাদের শেষ সম্বল ওই গরুটুকু ছাড়া যে আর কিছু নেই। তাই আমি আর মা সিদ্ধান্ত নিয়েছি সেই গরুর দুধ দহন করে তা থেকেই ঘি তৈরি করব, আর সেই ঘি বাজারেও বিক্রি করব। এটা তো অনেক ভালো বুদ্ধি। দুধের জায়গায় ঘি বিক্রি করলে তোমরা অনেক লাভবান হবে। আমাকে একটু ঘি দেবে? আমি তোমার এই ঘি কিনতে চাই, খেয়ে দেখতে চাই কেমন স্বাদ হয়েছে। কেন দেব না দাদু? আপনি আমার প্রথম খদ্দের। এই নিন দাদু। আরে তোর ঘি তো অপূর্ব স্বাদের রে। যা, তুই এখনই এগুলো বাজারে বিক্রি করে আয়। আচ্ছা দাদু, এবার আমি তাহলে যাই। এরপর রূপা বাজারে গিয়ে তার সমস্ত ঘি বিক্রি করে বাড়িতে ফিরে আসে এবং মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এভাবে যত দিন যায় তাদের ঘিয়ের চাহিদা ততই বাড়তে থাকে। এরপর তারা সেই ঘি বিক্রি করে অনেক টাকা জমায় এবং সেই টাকা দিয়ে আরো 2টো গরু কিনে নেয়। এরপর সেই গরুর দুধ দিয়ে ঘি তৈরি করে বাজারে বিক্রির ফলে তাদের অবস্থার অনেক উন্নতি হয়। রূপা মা, তুই আসলেই সেদিন ঠিক বলেছিলি। গরুর ঘি তৈরি করে আমাদের অবস্থার উন্নতি হয়েছে রে মা। যদি আমরা গরু বিক্রি করে দিতাম তাহলে আমরা কখনোই এত লাভবান হতে পারতাম না মা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এবং দেখতে দেখতে রূপার মাও সুস্থ হয়ে ওঠে এবং তারা মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে।